পেডিগ্রি অ্যানালাইসিস পার্ট 2 ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা পেডিগ্রি থেকে আসা প্রবলেমগুলি খুব সহজ উপায়ে সলভ করা শিখে নেব। স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা উল্লেখ করেছি পেডিগ্রির সিম্বল সম্পর্কে। যদি কেউ এই ভিডিওটি প্রথম দেখে থাকো তাহলে আগের ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে নিতে পারো। স্টুডেন্টস দেখো, পেডিগ্রি অ্যানালাইসিস বা পেডিগ্রি 5 ধরনের হয়। একটি হলো সেক্স লিঙ্কড প্রচ্ছন্ন বা এক্স লিঙ্কড রিসেসিভ। দ্বিতীয় নম্বরটি হলো সেক্স লিঙ্কড প্রকট বা এক্স লিঙ্কড ডমিন্যান্ট। তৃতীয়টি হলো অটোজোমাল প্রচ্ছন্ন বা অটোজোমাল রিসেসিভ। চতুর্থ হলো অটোজোমাল প্রকট বা অটোজোমাল ডমিন্যান্ট। পঞ্চমটি হলো ওয়াই লিঙ্কড বা হল্যান্ড্রিক বা যাকে ইংরেজিতে বলা হয়েছে কি ওয়াই লিঙ্কড। তাহলে এই রকম 5 ধরনের পেডিগ্রি হয়। স্টুডেন্টস দেখো, তোমাদের পরীক্ষাতে এই রকম একটি চার্ট অর্থাৎ এই রকম একটি পেডিগ্রি তোমাদের পরীক্ষার খাতায় দেওয়া থাকবে। সেখান থেকে তোমাদেরকে শনাক্তকরণ করতে হবে এই পেডিগ্রিটি এই 5টির মধ্যে কোনটি। অর্থাৎ এই পেডিগ্রিটি না সেক্স লিঙ্কড প্রচ্ছন্ন, না সেক্স লিঙ্কড প্রকট, না অটোজোমাল প্রকট অটোজোমাল প্রচ্ছন্ন, না ওয়াই লিঙ্কড। এইভাবে তোমাদেরকে শনাক্তকরণ করতে হবে। এমসিকিউ এসে থাকে বা কলেজ লেভেলে এখান থেকে বড় 10-12 নম্বরের প্রশ্ন এসে থাকে। দেখো স্টুডেন্টস, তোমাদের কি করতে হবে, এই যে পেডিগ্রি সেখান থেকে এই চার্ট থেকে কোন প্রকার পেডিগ্রি এটা যেরকম শনাক্তকরণ করতে হবে, সেই সঙ্গে আরও একটি কোশ্চেন এসে থাকে এদের জিনোটাইপ নির্ণয়। জিনোটাইপ নির্ণয় অর্থাৎ এই যে আমরা আগের ভিডিওতে আমরা সংকেতগুলি সম্পর্কে জেনেছি, মেল ফিমেল এদের জিনোটাইপ কেমন হবে তা কিন্তু নির্ণয় করতে হবে। আমরা সম্পূর্ণ জিনিসটি এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে জানার চেষ্টা করব। দেখো স্টুডেন্টস, এই যে পেডিগ্রিটি তা কোন ধরনের পেডিগ্রি তা শনাক্তকরণের জন্য আমাদের কতগুলি নিয়মাবলী সম্পর্কে জানতে হবে। খুব সহজ উপায়ে আমি 4টি নিয়ম তোমাদের বলবো, রুলস। এগুলি গোল্ডেন রুলস হিসাবে তোমরা মনে রাখবে। দেখো, এই রুলস 4টি রুলস বলবো, যে কোনো ধরনের পেডিগ্রি তোমরা সহজেই শনাক্তকরণ করতে পারবে এবং তাদের জিনোটাইপ নির্ণয় করতে পারবে। দেখো স্টুডেন্টস, প্রথমত আমরা যে নিয়মটি জানবো তা হলো, দেখো এই একটি পেডিগ্রি দেখা মাত্রই তাদের জেনারেশান, প্রতিটি জেনারেশান এবং অপত্যের সংখ্যা নির্ণয় করতে হবে। দেখো কি বলা হয়েছে, জেনারেশান ও অপত্যের সংখ্যা নির্ণয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি পিতা মাতা এটি একটি জেনারেশান, তাদের যে সন্তান তৈরি হয়েছে দেখো 2 পুত্র 1 কন্যা এবং বাইরে থেকে আরেকজনের বিবাহ ঘটানো হয়েছে, অর্থাৎ এটি দ্বিতীয় প্রজন্ম, দ্বিতীয় জেনারেশান। এটি হলো তৃতীয়। তাহলে দেখা মাত্র এই পেডিগ্রিটিকে কতগুলি জেনারেশান রয়েছে এবং প্রতিটি জেনারেশানে সদস্য সংখ্যা কত, জেনারেশানকে রোমান সংখ্যা দ্বারা আমরা চিহ্নিত করব এবং এখানে যে সদস্য সংখ্যা অর্থাৎ অপত্যগুলি রয়েছে তাদেরকে এইরকমভাবে নাম্বারিং করব, 1 2 3 4 এরকম বাম দিক থেকে ডান দিক বরাবর এরকমভাবে আমরা নাম্বারিং করব। দ্বিতীয়ত আমরা যেটি দেখব, তাহলে জেনারেশান ও অপত্যের সংখ্যা নির্ণয় হলো। দ্বিতীয়ত আমরা যেটা দেখব, আক্রান্ত ব্যক্তি। দেখো স্টুডেন্টস, এই যে বর্গক্ষেত্রাকার যে সংকেতটি রয়েছে তাকে কালো কালার দিয়ে যদি আমরা পূরণ করে রাখি তাহলে এটিকে কি বোঝায়, আক্রান্ত মেল। যদি কালো কালার না থাকে বা পুরোটা যদি কালি দ্বারা পূরণ না থাকে তাহলে সেটাকে বলা হবে কি নর্মাল মেল বা ফিমেল। তাহলে দেখো, আক্রান্ত ব্যক্তি যদি কোনো প্রজন্মে বা জেনারেশন, এদেরকে প্রজন্ম বা জেনারেশন বলা হয়, যদি কোনো প্রজন্মে না থাকে, দেখো এই একটি প্রজন্ম, এই একটি প্রজন্ম, এই একটি প্রজন্ম, যদি কোনো জেনারেশনে আক্রান্ত ব্যক্তি না থাকে, অর্থাৎ যাকে ইংরেজিতে বলা হয় কি স্কিপ অফ জেনারেশান, যাকে ইংরেজিতে কি বলা হয় স্কিপ অফ জেনারেশান, যদি না থাকে তাহলে ওই পেডিগ্রিটি হবে কি রিসেসিভ বা প্রচ্ছন্ন বা রিসেসিভ প্রকৃতির হবে।
দেখো আক্রান্ত ব্যক্তি যদি কোনো প্রজন্মে না থাকে, ধরো এই একটি প্রজন্ম 2 নম্বর, এখানে কোনো আক্রান্ত ব্যক্তি নেই, আবার 3 নম্বরে আক্রান্ত ব্যক্তি এসে গেছে, অর্থাৎ স্কিপ করে গেছে জেনারেশন, যেটাকে ইংরেজিতে বলা হয়েছে স্কিপ অফ জেনারেশন। তাহলে আক্রান্ত ব্যক্তি যদি কোনো প্রজন্মে না থাকে অর্থাৎ স্কিপ অফ জেনারেশন থাকে, তাহলে ওই পেডিগ্রিটি হবে প্রচ্ছন্ন। অপরদিকে যদি আক্রান্ত ব্যক্তি যদি থাকে প্রতি প্রজন্মে অর্থাৎ নো স্কিপ অফ জেনারেশন, নো স্কিপ অফ জেনারেশন, দেখো আক্রান্ত ব্যক্তি যদি কোনো প্রজন্মে না থাকে অর্থাৎ স্কিপ করে যায় তাহলে প্রচ্ছন্ন। অপরদিকে যদি প্রতি প্রজন্মে আক্রান্ত ব্যক্তি থাকে অর্থাৎ যদি থাকে অর্থাৎ সেখানে নো স্কিপ অফ জেনারেশন অর্থাৎ স্কিপ করবে না, প্রতিটি প্রজন্মেই আক্রান্ত ব্যক্তি থাকবে, তখন পেডিগ্রিটি হবে কি প্রকট প্রকৃতির অর্থাৎ ডোমিনেন্ট। 2 নম্বর রুলস গেল। 3 নম্বর আমরা দেখব কি ক্রিস ক্রস উত্তরাধিকার, ক্রিস ক্রস ইনহেরিটেন্স যদি থাকে তাহলে তা কি হবে এক্স লিঙ্কড, তাহলে কি হবে এক্স লিঙ্কড বা সেক্স লিঙ্কড হবে। যদি না থাকে অর্থাৎ ক্রিস ক্রস উত্তরাধিকার যদি না থাকে তাহলে কি হবে অটোজোমাল পেডিগ্রি। এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রুলস। এই রুলস দ্বারা আমরা বেশিরভাগ পেডিগ্রিটিকে সমস্ত পেডিগ্রিকে আমরা সহজেই চিহ্নিত করতে পারবো অটোজোমাল না সেক্স লিঙ্ক। যদি না থাকে তাহলে কি হবে অটোজোমাল পেডিগ্রি। দেখো স্কিপ অফ জেনারেশন যদি থাকে তাহলে প্রচ্ছন্ন, যদি না থাকে প্রকট। ক্রিস ক্রস ইনহেরিটেন্স যদি থাকে তাহলে এক্স লিঙ্ক, যদি না থাকে তাহলে কী হবে অটোজোমাল। ক্রিস ক্রস ইনহেরিটেন্স জিনিসটি কি তোমাদের একটু বলে দিই। দেখো এটি হচ্ছে কি আক্রান্ত পুরুষ, তার বৈশিষ্ট্যটি মাতার মাধ্যমে স্থানান্তরিত হয়ে যদি নাতিতে প্রকাশ পায়, এটি হলো নাতি, এটি হলো পুরুষ আক্রান্ত, এটি হলো কন্যা। এই পিতার বৈশিষ্ট্য কন্যার মাধ্যমে যদি নাতিতে প্রকাশ পায় তাকে বলা হয় ক্রিস ক্রস ইনহেরিটেন্স। অপরদিকে মাতার বৈশিষ্ট্য যদি পুত্রের মাধ্যমে নাতনিতে প্রকাশ পায় তখন তাকে বলা হবে ক্রিস ক্রস ইনহেরিটেন্স। এটি অন্যরকমও হতে পারে। দেখো এটি মাতার বৈশিষ্ট্য, পিতার বৈশিষ্ট্য যদি মাতার মাধ্যমে বাহিত হয়ে কোথায় পৌঁছায় নাতিতে প্রবেশ করে, নাতিতে প্রকাশ পায়, তখনও তাকে কী বলা হবে, এখানে বাহিত হয়েছে বাহক, এখানে আক্রান্ত হয়েছে ঠিক আছে, এখানে কী হয়েছে বাহক হয়ে বাহিত হয়েছে, তখন তাকে বলা হবে ক্রিস ক্রস ইনহেরিটেন্স। তাহলে এইরকম আমরা কন্ডিশনগুলো দেখতে পাবো ক্রিস ক্রস ইনহেরিটেন্স। যেমন এখানে দেখো পিতার বৈশিষ্ট্য কন্যার মাধ্যমে বাহিত হয়ে কোথায় প্রবেশ করেছে, তার নাতিতে প্রবেশ করেছে, অর্থাৎ এরকমভাবে আমরা দেখতে পাবো ক্রিস ক্রস ইনহেরিটেন্স বাহক। আচ্ছা এবারে আমরা দেখতে পাবো 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট দেখতে পাবো কি প্রতি প্রজন্মে যদি কেবলমাত্র পুরুষরা আক্রান্ত হয় তাহলে তা হবে ওয়াই লিঙ্কড পেডিগ্রি। দেখো এক্স লিঙ্কড আমরা জানতে পারছি ক্রিস ক্রস, অটোজোমাল যদি ক্রিস ক্রস না হয় অটোজোমাল, যদি ক্রিস ক্রস হয় সেক্স লিঙ্কড। ওয়াই লিঙ্ক কী হয় প্রতিটি প্রজন্মে কেবলমাত্র পুরুষরাই আক্রান্ত হবে তখন তাকে বলা হবে কি ওয়াই লিঙ্ক। তাহলে এই 4টি রুলস আমরা যদি মনে রাখি যে কোনো ধরনের পেডিগ্রি আমরা কিন্তু সহজেই শনাক্তকরণ করতে পারবো। তাহলে দেখো স্টুডেন্টস আমরা প্রথমত তোমাদের পরীক্ষাতে ধরো এই একটি পেডিগ্রি রয়েছে, এই পেডিগ্রিটিকে আমরা প্রথমত কিভাবে শনাক্তকরণ করব তা দেখে নাও। 1 নম্বর আমরা দেখেছি কি 1 নম্বর জেনারেশন ও অপত্য সংখ্যা নির্ণয়, 1 2 3 জেনারেশন রোমান সংখ্যা এবং অপত্য যে রয়েছে 1 2 3 4 1 2 1 2 3 4 এরকমভাবে সদস্য সংখ্যাগুলোকে আমরা নাম্বারিং করে দিলাম। 1 নম্বর গেল। 2 নম্বর আমাদেরকে দেখতে হবে যে আক্রান্ত ব্যক্তি প্রতিটি প্রজন্মে রয়েছে কি না। এই একটি প্রজন্ম আক্রান্ত ব্যক্তি রয়েছে, অর্থাৎ আক্রান্ত পিতা এবং মাতা স্বাভাবিক মাতার বিবাহ ঘটেছে, তাদের মধ্যে যে সন্তানগুলো তৈরি হয়েছে এখানে কিন্তু কেউই আক্রান্ত নয়। দেখো তোমরা স্বাভাবিকভাবে এটা বলবে কি এই 1 নম্বর প্রজন্ম জেনারেশন এখানে একটি ব্যক্তি আক্রান্ত রয়েছে, 2 নম্বর জেনারেশন এখানে একটি ব্যক্তি আক্রান্ত রয়েছে, 3 নম্বর এখানে একটি ব্যক্তি আক্রান্ত রয়েছে। দেখো তার মানে স্কিপ অফ জেনারেশন ঘটলো না, প্রতিটি প্রজন্মে আক্রান্ত ব্যক্তি রয়েছে, তার মানে তোমরা সহজেই বলতে পারবে কি প্রকট, কিন্তু এটি প্রকট হবে না। মন দিয়ে শোনো,
এই আক্রান্ত পিতা এবং স্বাভাবিক মাতা বিবাহের ফলে এই যে সন্তান তৈরি হয়েছে, দুটো পিতা দুটো পুত্র একটি কন্যা, এরা তো আক্রান্ত নয়। তাহলে এই যে পিতার বৈশিষ্ট্য, মানে এই জেনারেশনে যে আক্রান্ত ব্যক্তির বৈশিষ্ট্য এখানে তো প্রকাশ পেল না। এটি তো বাইরের কোনো পরিবার থেকে এসেছে যার সঙ্গে এই কন্যার বিবাহ ঘটানো হয়েছে। বাইরের কোনো আক্রান্ত পরিবার থেকে এসেছে, এদের মধ্যে বিবাহ ঘটানো হয়েছে, পরে বিবাহ ঘটানো হয়েছে, কিন্তু এদের থেকে যে সন্তান তৈরি হয়েছে এখানে তো রোগ প্রকাশ পেল না। এই রকমভাবে তোমাদের কিন্তু পেঁচিয়ে কোশ্চেন থাকবে। তাহলে দেখো এই যে সন্তান তৈরি হয়েছে এদের মধ্যে কিন্তু প্রকাশ পেল না, এটি তো বাইরে থেকে এসে এখানে বিবাহ ঘটানো হয়েছে। তাহলে দেখো এরা এখন পিতামাতা, তাদের থেকে এখানে প্রকাশ পেয়েছে। তার মানে দেখো এই যে জেনারেশান, আক্রান্ত ব্যক্তি এই জেনারেশানে নেই। আক্রান্ত ব্যক্তি কোনো প্রজন্মে যদি না থাকে তাহলে এই প্রজন্মটাতে নেই। অর্থাৎ এখানে কি ঘটেছে, স্কিপ অফ জেনারেশান স্কিপ করে গেছে, দিয়ে আবার পরের প্রজন্মতে প্রকাশ পেয়েছে। অর্থাৎ পেডিগ্রিটি আমরা অবশ্যই বলতে পারি কি প্রচ্ছন্ন বা রিসেসিভ, প্রচ্ছন্ন বা রিসেসিভ। 4 নম্বরে আমরা যাব, 3 নম্বর আমরা দেখব কি, দেখব যে 3 নম্বর যে পয়েন্ট, ক্রিস ক্রস উত্তরাধিকার যদি থাকে তাহলে এক্স লিঙ্ক, যদি না থাকে অটোজোমাল। দেখো এখানে পিতার বৈশিষ্ট্য মাতার মাধ্যমে বাহিত হয়েছে, এটি হচ্ছে বাহক হয়েছে, দিয়ে কোথায় প্রকাশ পেয়েছে, পুত্র। দেখো পিতার বৈশিষ্ট্য মাতার মাধ্যমে যদি নাতিতে প্রকাশ পায়, এটি হচ্ছে কি নাতি। পিতার বৈশিষ্ট্য মাতার মাধ্যমে কোথায় প্রকাশ পেয়েছে, নাতিতে প্রকাশ পেয়েছে, অর্থাৎ ক্রিস ক্রস উত্তরাধিকার ঘটেছে। তাহলে এখানে ক্রিস ক্রস ইনহেরিটেন্স বর্তমান, তাহলে এটি কি এক্স লিঙ্কড বা সেক্স লিঙ্কড পেডিগ্রি। তাহলে এটি আমরা জেনে নিলাম। তাহলে আমরা অবশ্যই বলতে পারি পেডিগ্রিটি রিসেসিভ এবং এক্স লিঙ্কড, অর্থাৎ এই এক্স লিঙ্কড প্রচ্ছন্ন। পেডিগ্রিটি কেমন, এক্স লিঙ্কড রিসেসিভ বা এক্স লিঙ্কড প্রচ্ছন্ন পেডিগ্রি গেল। আমরা খুব সহজে এটি নির্ণয় করে নিতে পারলাম। এবারে দেখো এখান থেকে তোমাদের জিনোটাইপ নির্ণয় করতে হবে, এদের জিনোটাইপ কেমন হয় এটি কিন্তু খুব সহজভাবে তোমাদেরকে জানতে হবে, এবং পরীক্ষাতে এখান থেকে কিন্তু কোশ্চেন এসে থাকে জিনোটাইপ নির্ণয়। দেখো স্টুডেন্টস, আমরা দেখতে পাবো দুটো জিন ধরবো, একটি ক্যাপিটাল এ, এটি হলো প্রকট জিন, একটি ধরবো স্মল এ, এটি হলো প্রচ্ছন্ন জিন। স্টুডেন্টস এখানে এই পেডিগ্রিটি কি প্রচ্ছন্ন, যদি এই যখনই দেখবো প্রচ্ছন্ন পেডিগ্রি, তখন আমরা এই প্রচ্ছন্ন জিনটিকে আক্রান্ত জিন হিসাবে ধরবো। যদি এই পেডিগ্রিটি প্রকট হতো তখন তাহলে আমরা প্রকট জিনকে আক্রান্ত হিসাবে ধরবো। যেখানেই দেখবো প্রচ্ছন্ন পেডিগ্রি, আক্রান্ত জিনটিকে আমরা ধরবো প্রচ্ছন্ন। তোমাদের মনে রাখার জন্য এটা কিন্তু করতে হবে। এবং প্রকট জিনটি কি হবে, স্বাভাবিক। দেখো এ মানে প্রকট জিন স্বাভাবিক, স্মল এ প্রচ্ছন্ন, এ কিন্তু আক্রান্ত। দেখো এক্স লিঙ্কড মানে এই জিনগুলো কোন ক্রোমোজোমে থাকে স্টুডেন্টস, তোমাদের পড়িয়েছি এক্স ক্রোমোজোমে থাকে, এক্স লিঙ্কড এক্স ক্রোমোজোমে থাকে। দেখো যদি মাতার এক্স ক্রোমোজোমে দুটি প্রকট জিন স্বাভাবিক জিন থাকে তাহলে মহিলাটি কেমন হবে, স্বাভাবিক। যদি এক্স এ স্মল এ, ক্যাপিটাল এ স্মল এ, অর্থাৎ প্রকট জিন প্রচ্ছন্নের আগে প্রকাশ পাবে, তাহলে এটি কেমন হবে, স্বাভাবিক। কিন্তু এরা কেমন হবে, বাহক, অর্থাৎ একটি আক্রান্ত জিন রয়েছে, প্রচ্ছন্ন জিন। অপরদিকে যদি দুটোই প্রচ্ছন্ন হয় তাহলে কিন্তু মহিলাটি কেমন হবে, আক্রান্ত হবে। অপরদিকে দেখো তোমরা, যদি আমরা পুরুষ দেখি, এক্স ক্রোমোজোমে একটি থাকে, তাহলে ক্যাপিটাল এ যদি থাকে স্বাভাবিক জিন, পুরুষটি কেমন হবে, স্বাভাবিক হবে। অপরদিকে আমরা যদি দেখি এক্স স্মল এ ওয়াই, স্মল এ মানে প্রচ্ছন্ন জিন একটাই রয়েছে, প্রকাশ পেয়ে গেল, মানে মাতা কেমন হলো, আক্রান্ত হয়ে গেল, পিতা কেমন হলো, ছেলেটি কেমন হলো, আক্রান্ত হলো। তাহলে এইরকম জিনোটাইপ আমরা দেখতে পাবো। তাহলে দেখো স্টুডেন্টস, এদের জিনোটাইপ কেমন হবে আমাদেরকে এটি নির্ণয় করতে হবে। আচ্ছা, পুরুষ মানে এখানে কি কি ক্রোমোজোম থাকে, এক্স ওয়াই, আর আমরা জানি এক্স লিঙ্কড জিনগুলি কোন ক্রোমোজোমে থাকে, এক্স। তাহলে এখানে আক্রান্ত মানে কোন জিনটি আক্রান্ত রয়েছে, স্মল এ, তাহলে এখানে কি হবে, স্মল এ, তাহলে এটি পুরুষ কিন্তু আক্রান্ত হয়ে গেল। এই যে দেখো স্মল এ ওয়াই। মাতা যেটি রয়েছে তা কিন্তু স্বাভাবিক, স্বাভাবিক মানে দেখো এই যে স্বাভাবিক এক্স এক্স, স্বাভাবিক মানে কি থাকতে পারে, দুটি প্রকট জিন থাকতে পারে তবেই স্বাভাবিক, বা একটি প্রকট একটি কি থাকতে পারে,
বা একটি প্রকট একটি প্রচ্ছন্ন অর্থাৎ বাহকও হতে পারে। আমাদেরকে দেখতে হবে এদের দুটো জিনোটাইপের মধ্যে কোনটি হতে পারে। তাহলে দেখো স্টুডেন্টস, যখনই পিতা ছেলে তৈরি হলো, তার একটা ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম পিতার থেকে, এক্স ক্রোমোজোম কার কাছ থেকে আসবে? মাতার কাছ থেকে। দেখো এখানে এই জেনারেশনে প্রত্যেকেই কিন্তু স্বাভাবিক, মানে কি জিনটি থাকতে হবে? এ জিন থাকতে হবে। দেখো এখানে যদি স্মল এ জিন থাকে, এই জিনটা যদি এখানে চলে আসে প্রত্যেকেই কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারতো, কিন্তু এখানে কেউ আক্রান্ত নেই, তার মানে এই স্মল এ জিন এখানে আসবে না। তার মানে এই যে মাতা রয়েছে তাদের জিনোটাইপটি কেমন হবে? ক্যাপিটাল এ ক্যাপিটাল এ। তাহলে একটি ওয়াই পিতার থেকে পেল এবং একটি এ কার কাছ থেকে পেল? মাতার কাছ থেকে পেল। এখানে দেখো একই রকমভাবে পুত্র ওয়াই কার কাছ থেকে পেল? পিতার কাছ থেকে, এবং একটি এক্স কার কাছ থেকে পাবে? মাতা। সেখানে কি ক্রোমোজোম রয়েছে? এ। একই রকমভাবে আমরা যদি দেখি, এই যে কন্যা এক্স ক্রোমোজোম পাবে কার কাছ থেকে? পিতা, এই এক্স ক্রোমোজোম যেখানে স্মল এ, এবং আরেকটি এক্স ক্রোমোজোম কার কাছ থেকে পেল? মাতার কাছ থেকে, যেখানে ক্যাপিটাল এ জিন রয়েছে। বোঝা গেল? তাহলে আমরা এই রকমভাবে এটি জিনোটাইপটি নির্ণয় করতে পারলাম এখানে। এরপর দেখো এই যে পিতা রয়েছে, আমরা জানি পিতা, সেখানে কি কি জিন থাকে? এক্স ওয়াই, এখানে নিশ্চয়ই স্মল এ জিন, তবেই আক্রান্ত। এবার আমরা এদের জিনোটাইপ দেখব কেমন হয়, এদের যে সন্তান সন্ততি। দেখো এখানে পিতা মানে পুত্র মানে একটি ওয়াই ক্রোমোজোম পিতার থেকে, একটি এক্স ক্রোমোজোম মাতার থেকে আসবে। এই যে মাতা, এখানে কি পুত্রটি কি রয়েছে? আক্রান্ত, মানে এখানে কি আসবে? স্মল এ জিন আসবে। এখানে দেখো একটি এক্স ক্রোমোজোম পিতার থেকে, আরেকটি এক্স ক্রোমোজোমে কোথা থেকে পাবে? মাতার কাছ থেকে। এটি স্বাভাবিক, মানে ক্যাপিটাল এ জিনটি পাবে, স্বাভাবিক জিনটি পাবে। অপরদিকে দেখো এটি একটি পাবে মাতার কাছ থেকে, মাতার কাছ থেকে স্বাভাবিক এ, আরেকটি একই রকমভাবে পিতার কাছ থেকে। ওয়াই পাবে কার কাছ থেকে? পিতা, মাতার কাছ থেকে পাবে কি? এক্স। তার মানে স্বাভাবিক আছে, স্বাভাবিক জিনটি পাবে ক্যাপিটাল এ ওয়াই। তাহলে আমরা এই যে পেডিগ্রিটি সহজে শনাক্তকরণ করে নিতে পারলাম এবং জিনোটাইপটাকেও এদের আমরা নির্ণয় করে নিতে পারলাম। স্টুডেন্টস দেখো তোমাদের পরীক্ষাতে আরও ধরো এই একটি পেডিগ্রি পরীক্ষাতে দেওয়া রয়েছে, এটিকে আমরা কিভাবে শনাক্তকরণ করব দেখো। তাহলে দেখো প্রথমত আমাদেরকে দেখা মাত্রই জেনারেশান দেখে নিতে হবে, জেনারেশানকে নাম্বারিং করে নিতে হবে। 1 নম্বর জেনারেশান, 2 নম্বর, 3 নম্বর, এটি হলো 4 নম্বর জেনারেশান, এবং অপত্য সংখ্যাগুলোকে 1 2 3 করে চিহ্নিত করতে হবে। আমাদের শনাক্তকরণের প্রথম যে পয়েন্টটি তা হলো কি? আক্রান্ত ব্যক্তি প্রতিটি প্রজন্মে রয়েছে কি না। দেখো এই যে পিতামাতার বিবাহ হয়েছে, এই মাতা কিন্তু আক্রান্ত, তাদের যে সন্তান তৈরি হয়েছে এরা কিন্তু আক্রান্ত। এই পিতামাতা থেকে বিবাহের ফলে এই যে পিতা রয়েছে তাদের সন্তান কিন্তু আক্রান্ত, অর্থাৎ এই প্রজন্মে রয়েছে, এই প্রজন্মে রয়েছে, এই প্রজন্মেতেও রয়েছে। দেখো স্টুডেন্টস, এই যে পিতামাতার বিবাহ ঘটানো হয়েছে এরা কিন্তু আক্রান্ত নয়, তাদের সন্তান সন্ততিও কিন্তু কেউ আক্রান্ত নয়। তাহলে তোমরা বলবে দেখো যে এই যে জেনারেশন স্কিপ করে গেছে, দেখো এরা তো দুজনেই নর্মাল, রোগ আক্রান্ত নয়, তাহলে স্বাভাবিকভাবেই তাদের সন্তানও কেমন হলো? স্বাভাবিক হলো, রোগ দ্বারা আক্রান্ত হলো না। অর্থাৎ এটিকে তোমরা পুরোপুরি মাথা থেকে বাদ দিয়ে দাও, অর্থাৎ স্বাভাবিক তো তাদের স্বাভাবিক সন্তান হওয়া স্বাভাবিকই। এখানে দেখো একই রকমভাবে এটাও তোমাদের মাথার মধ্যে প্রশ্ন আসবে যে এখানে একটি স্কিপ করে গেছে জেনারেশান, অর্থাৎ এই যে পিতা এই যে মাতা এরা তো রোগ দ্বারা আক্রান্ত নয়, তাদের যে সন্তান তৈরি হয়েছে তারাও স্বাভাবিকভাবে তৈরি হয়েছে, অর্থাৎ এটিও তোমরা মাথা থেকে সরিয়ে দাও যে এই সমস্ত সমস্যা যারা এগুলি যেগুলো তোমাদের মাথায় কি করতে পারে? নানান সমস্যা তৈরি করতে পারে। দেখো এবারে দেখো পিতা মাতা থেকে তার বৈশিষ্ট্য সন্তান এসেছে, এই পিতা থেকে তার বৈশিষ্ট্য কন্যা, পিতা থেকে, তাহলে প্রতিটি প্রজন্মেই আক্রান্ত ব্যক্তি বর্তমান। তাহলে প্রতিটি প্রজন্মে আক্রান্ত ব্যক্তি থাকা মানে এটি কেমন প্রকৃতির হবে? প্রকট বা ডমিন্যান্ট হবে, 1 নম্বর। 2 নম্বর দেখো ক্রিস ক্রস উত্তরাধিকার আছে কি না। মাতার বৈশিষ্ট্য পুত্রের মাধ্যমে নাতনিতে প্রকাশ পেয়েছে, একই রকমভাবে মাতার বৈশিষ্ট্য পুত্রের মাধ্যমে কোথায় প্রকাশ পেয়েছে? নাতনিতে প্রকাশ পেয়েছে, অর্থাৎ ক্রিস ক্রস ইনহেরিটেন্স বর্তমান প্রেজেন্ট, তাহলে কি হবে? এটি এক্স লিঙ্কড পেডিগ্রি। দেখো স্টুডেন্টস, তাহলে পেডিগ্রিটি আমরা কি বলবো? এক্স লিঙ্কড প্রকট, এক্স লিঙ্কড ডমিন্যান্ট বা প্রকট পেডিগ্রি,
বোঝা গেল। তাহলে এদের জিনোটাইপ এবারে আমরা নির্ধারণ করি, তাহলে এটি সহজেই আমরা চিনে নিতে পারলাম। এইরকমভাবে আমরা সহজেই খুব সহজভাবে আমরা চিনে নেব। তাহলে এদের জিনোটাইপ নির্ধারণ করব। দেখো স্টুডেন্টস, আমরা এই একটি জিন ধরলাম ক্যাপিটাল এ, এটি হলো কি প্রকট। স্মল এ ধরলাম, এটি হলো প্রচ্ছন্ন। দেখো স্টুডেন্টস, আমি বলেছি কি প্রকট পেডিগ্রি মানে তার প্রকট জিনটিকে আমরা আক্রান্ত ধরব। আগেরটিতে আমরা দেখেছিলাম প্রচ্ছন্ন পেডিগ্রি মানে প্রচ্ছন্ন জিনটিকে আক্রান্ত, প্রকট পেডিগ্রি মানে প্রকট জিনটিকে আমরা কি ধরবো? আক্রান্ত। প্রচ্ছন্ন জিনটিকে আমরা কি দেখব? স্বাভাবিক। স্টুডেন্টস ভালো করে লক্ষ্য করো এবার, এটা কি এক্স লিঙ্কড অর্থাৎ এক্স ক্রোমোজোমে থাকতে পারে। দেখো যদি দুটি প্রকট জিন থাকে তাহলে মহিলাটি কেমন হতে পারে? আক্রান্ত। ধরো একটি এক্স ক্রোমোজোমে ক্যাপিটাল এ, আরেকটিতে কি রয়ে গেল? স্মল এ। এ মানে প্রকট, প্রচ্ছন্নের আগে প্রকাশ পাবে, তাহলে এখানেও মহিলাটি কেমন হলো? আক্রান্ত। যদি দুটোই প্রচ্ছন্ন হয় তাহলে মহিলাটি কেমন হবে? স্বাভাবিক। যদি আমরা পুত্র দেখি তাহলে ক্যাপিটাল এ জিন মানেই কি হয়ে গেল? আক্রান্ত। স্মল এ জিন মানে কি হয়ে গেল? স্বাভাবিক। তাহলে এই রকম কিছু জিনোটাইপ আমরা এখানে দেখতে পাবো। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুত্র এক্স ওয়াই স্বাভাবিক, মানে স্বাভাবিক জিনটা কি রয়েছে? স্মল এ জিন। তার মানে স্মল এ মানে কি হয়ে গেল? স্বাভাবিক। এবার দেখো এই যে কন্যা রয়েছে এটির জিনোটাইপ দু প্রকার হতে পারে। দেখো একটি এক্স এক্স মানে দুটি প্রকট জিন থাকতে পারে, বা একটি প্রকট একটি প্রচ্ছন্ন থাকতে পারে। বোঝা গেল? তবে কিন্তু এই আক্রান্ত মানে প্রকট জিনটি রোগ প্রকাশ করে দিয়েছে। তার মানে এই দুটোর মধ্যে কোনটা থাকে তা আমাদের ঠিক করে নির্ণয় করতে হবে। দেখো এখান থেকে কি তৈরি হয়েছে? পুত্র, অর্থাৎ পিতার কাছ থেকে সে কি জিন পাবে? ওয়াই ক্রোমোজোম পাবে। ওয়াই ক্রোমোজোম পেল, এখানে কোনো জিন থাকে না। মাতার কাছ থেকে কি পাবে? এক্স ক্রোমোজোম। মাতার কাছ থেকে সে কি পাবে? এক্স ক্রোমোজোম। অবশ্যই এক্স ক্রোমোজোমে কি আছে? ত্রুটিপূর্ণ জিন একটা থাকতে হবে, ক্যাপিটাল এ। ক্যাপিটাল এ পেল, তাহলে এখানে কিন্তু বোঝা গেল না কোনটি এর জিনোটাইপ হতে পারে। এখান থেকে আমরা দেখি মাতার কাছ থেকে কি ক্রোমোজোম, পিতার কাছ থেকে এক্স ক্রোমোজোম পেল, তার স্বাভাবিক জিন রয়েছে স্মল এ প্রচ্ছন্ন। তাহলে পিতার কাছ থেকে স্বাভাবিক জিন পেল, তাহলে মাতার কাছ থেকেও একটি স্বাভাবিক জিন পেতে হবে, তবেই তো স্বাভাবিক হবে। স্বাভাবিক জিনটাকে স্মল এ, যদি এই ক্যাপিটাল এ চলে আসে তাহলে কিন্তু এ আক্রান্ত হয়ে যেতে পারে, ক্যাপিটাল এ প্রকট। তার মানে এখান থেকে কি আসবে? স্মল এ। তার মানে এই জিনোটাইপটি ক্যাপিটাল এ ক্যাপিটাল না হয়ে ক্যাপিটাল এ স্মল এ হবে। তাহলে স্মল এ হলো। তাহলে এখান থেকে আমরা খুব সহজে এবারে নির্ণয় করে ফেলবো। পিতা থেকে ওয়াই ক্রোমোজোম, মাতা থেকে কি আসবে? ক্যাপিটাল এ, তবেই আক্রান্ত। এখানে দেখো কি হবে? পিতা থেকে এক্স ক্রোমোজোম স্মল এ, মাতা থেকে আক্রান্ত জিন আসবে এক্স ক্রোমোজোমের ক্যাপিটাল এ আসলো, তবেই আক্রান্ত হয়ে গেল। এই যে পুত্র পিতা থেকে ওয়াই ক্রোমোজোম পাবে, মাতা থেকে কি পাবে? এক্স। তাহলে এই এক্সে এ তো স্বাভাবিক, তার মানে কি ক্রোমোজোমটি পাবে? স্মল এ, কি জিনটি পাবে? স্মল এ, এক্স ক্রোমোজোমের। তাহলে এই স্মল এ মানে স্বাভাবিক হলো। এইভাবে আমরা নির্ণয় করব। তাহলে এবারে দেখো এখান থেকে আমরা দেখতে পাবো কি এদের মধ্যে বিবাহ ঘটানো হয়েছে, আক্রান্ত পিতা এবং স্বাভাবিক মাতা। স্বাভাবিক মানে কি? এক্স এক্স স্মল এ জিন, তবেই তো দুটো প্রচ্ছন্ন হলেই তো স্বাভাবিক হবে। তাহলে এখান থেকে কি আসবে? দেখো পিতার কাছ থেকে কি পাবে? ক্যাপিটাল এ জিন পেল কন্যা, পিতার কাছ থেকে এক্স ক্রোমোজোম পেল যার প্রকট জিনটি রয়েছে এ। মাতার কাছ থেকে কি পাবে? স্মল এ, যেরকম আছে সেখানে কি পাবে? স্মল এ, অর্থাৎ একটি প্রকট থাকা মানে আক্রান্ত হয়ে গেল। এবার দেখো পুত্র রয়েছে, পিতার কাছ থেকে ওয়াই ক্রোমোজোম, মাতার কাছ থেকে কি পাবে? এক্স স্মল এ, যেহেতু স্বাভাবিক সেই কারণে এটি পেল। অপরদিকে আমরা যদি দেখি মাতা, এ তো স্বাভাবিক, অর্থাৎ স্মল এ। তাহলে এখানে এরা স্বাভাবিক হয়েছে। কন্যা মাতার কাছ থেকে একটি এক্স ক্রোমোজোম, পিতার কাছ থেকে একটি এক্স ক্রোমোজোম, উভয় স্মল এ স্বাভাবিক। পুত্র পিতার কাছ থেকে ওয়াই, মাতার কাছ থেকে একটি স্মল এ পেল, তার মানে স্বাভাবিক হয়ে গেল। এখানে আমরা দেখব এক্স স্মল এ, অবশ্যই সেটা স্বাভাবিক। এখানে দেখো কন্যা পিতার কাছ থেকে একটি ক্রোমোজোম পেল এক্স, যেখানে প্রকট জিন হচ্ছে আক্রান্ত জিন, মাতার কাছ থেকে একটি পেল কি? স্মল এ পেল, তার মানে এই একটি জিন আছে মানে প্রকট। এখানেও একই রকমভাবে এক্স স্মল এ, একই পাবে পিতার কাছ থেকে ওয়াই এবং মাতার কাছ থেকে একটি স্বাভাবিক জিনযুক্ত এক্স ক্রোমোজোম পাবে স্মল এ, তাহলে এটি স্বাভাবিক হয়ে গেল। এখানে দেখো এক্স
অবশ্যই দুজনেই স্বাভাবিক জিন স্মল এ, পিতার কাছ থেকে ওয়াই, মাতার কাছ থেকে স্মল এ ক্রোমোজোম জিন পেল, স্বাভাবিক। এখানে কি পেল, পিতার কাছ থেকে স্মল এ অর্থাৎ স্বাভাবিক। তাহলে এইভাবে আমরা পুরো জিনোটাইপটি নির্ণয় করতে পারবো। তাহলে এটি কি ছিল, এক্স লিঙ্কড ডোমিনেন্ট বা প্রকট পেডিগ্রি আমরা জেনে নিলাম। স্টুডেন্টস, এবার আমরা এই পেডিগ্রিটিকে শনাক্তকরণ করব। প্রথমত আমাদের কাজ কি, জেনারেশান নাম্বারিং করা। 3 নম্বর জেনারেশান এবং অপত্য সংখ্যা 1 2 3 4 5 এরকমভাবে আমরা নির্ণয় করব। তাহলে প্রথমত আমাদেরকে এটি কোন পেডিগ্রি তা জানতে হলে প্রথম রুলস আমাদের কি রয়েছে, প্রতিটি জেনারেশনে আক্রান্ত ব্যক্তি আছে কিনা আমাদের দেখতে হবে। দেখো, মাতা আক্রান্ত, তাদের যে সন্তান তৈরি হয়েছে পুত্র কন্যা কন্যা কন্যা, কেউ কিন্তু আক্রান্ত নয়। তোমরা এটিকে কিন্তু প্রকট বলবে। দেখো 2 নম্বর জেনারেশন হয়তো এটি আক্রান্ত রয়েছে। প্রথম যেটি আমরা আলোচনা করেছিলাম, এটি তো বাইরের ফ্যামিলি থেকে এসেছে, এর সঙ্গে বিবাহ ঘটেছে, কিন্তু এদের মধ্যে যে সন্তান তৈরি হয়েছে সেখানে তো রোগ প্রকাশ পেল না। তার মানে এটি কি আমরা বলতে পারি, প্রতি প্রজন্মে আক্রান্ত, মানে এই প্রজন্মে আক্রান্ত কি নেই, সন্তান নেই, অর্থাৎ রোগাক্রান্ত ব্যক্তি নেই। অর্থাৎ এখানে কি ঘটেছে, স্কিপ অফ জেনারেশান। অর্থাৎ এটি কি পেডিগ্রি, প্রচ্ছন্ন বা রিসেসিভ পেডিগ্রি। অপরদিকে আমরা দেখব এখানে ক্রিস ক্রস ইনহেরিটেন্স আছে কি না। পুত্রের বৈশিষ্ট্য, ধরো এখানে পিতা তো আক্রান্ত নয়, ধরো মাতার বৈশিষ্ট্য কার মাধ্যমে পুত্রে প্রকাশ পায়, মাতার বৈশিষ্ট্য পুত্রের মাধ্যমে তো তার নাতনিতে প্রকাশ পায়। তাহলে মাতা থেকে তো পুত্র কেউ আক্রান্ত হলো না, বা পিতা থেকে কন্যার মাধ্যমে পুত্রে তো কোথাও এলো না। তার মানে এখানে ক্রিস ক্রস ইনহেরিটেন্স নেই, নো ক্রিস ক্রস ইনহেরিটেন্স বা ক্রিস ক্রস ইনহেরিটেন্স নেই। তার মানে এটি কি পেডিগ্রি হবে, অটোজোমাল। তাহলে এই পেডিগ্রিটি কেমন হবে, অটোজোমাল রিসেসিভ, অর্থাৎ অটোজোমাল প্রচ্ছন্ন। তাহলে এদের জিনোটাইপটি আমরা কিভাবে নির্ণয় করব, ক্যাপিটাল এ প্রকট জিন, স্মল এ আমরা ধরব প্রচ্ছন্ন জিন। দেখো স্টুডেন্ট, পেডিগ্রি রিসেসিভ মানে প্রচ্ছন্ন মানে এই জিনটিকে আমরা কি ধরব, আক্রান্ত জিন। প্রকট মানে আমরা কি ধরব, স্বাভাবিক জিন। বোঝা গেল? তাহলে এখানে অটোজোম, পুরুষ এবং স্ত্রীতে উভয় সমান সংখ্যক অটোজোম থাকতে পারে। দেখো কি হয়, যদি দুটো প্রকট জিন থাকে তাহলে কি হবে, স্বাভাবিক। যদি একটি প্রকট একটি প্রচ্ছন্ন আক্রান্ত জিন থাকে তাহলে প্রকটটি আগে প্রকাশ পাবে, তাহলে এটিও তখন কি হবে, স্বাভাবিক। যদি উভয়ই প্রচ্ছন্ন হয় তখন কি হবে, আক্রান্ত। উভয় যদি প্রচ্ছন্ন হয় তখন কি হবে, আক্রান্ত। তাহলে স্টুডেন্টস, আমরা যেখানে আক্রান্ত দেখতে পাচ্ছি স্মল এ চোখ বন্ধ করে বসিয়ে দিতে পারি, কেননা দুটো স্মল এ যখন আসবে তখনই কি হবে, আক্রান্ত। তাহলে দেখো এখানে কি রয়েছে, এটা স্বাভাবিক, হয় ক্যাপিটাল এ বা ক্যাপিটাল এ কি হতে পারে, স্মল এ হতে পারে। তাহলে এখানে কি হবে, দুটোর মধ্যে যে কোনো তো একটা হওয়া উচিত। তাহলে কি হবে, দেখো এখানে রয়েছে প্রত্যেকেই কিন্তু স্বাভাবিক, প্রত্যেকেই কেমন রয়েছে, স্বাভাবিক। তার মানে কোথাও স্মল এ প্রকাশ পাবে না। তার মানে যদি এই জিনোটাইপটা ধরি আমরা, কোথাও এই স্মল এ প্রকাশ পেয়ে যে আক্রান্ত হয়ে যেতে পারে। তার মানে এই জিনোটাইপকে আমরা ধরবো না, আমাদের এই জিনোটাইপটি আমাদের এখানে হবে ক্যাপিটাল এ। কেমন হবে দেখো, ক্যাপিটাল এ মাথা থেকে একটি স্মল এ, বোঝা গেল? তারপর আবার কি হতে পারে, একটি ক্যাপিটাল এ মাথা থেকে স্মল এ। ক্যাপিটাল এ মানে প্রকট স্বাভাবিক হলো। এখানে দেখো ক্যাপিটাল এ স্মল এ, তাহলে এখানে পিতা থেকে একটি ক্যাপিটাল এ মাথা থেকে একটি স্মল এ। দেখো ক্যাপিটাল এ স্মল এ মানে স্বাভাবিক হবে, সবাই কিন্তু কি হলো, স্বাভাবিক হলো। এখানে আমরা জিনোটাইপ দেখেছি কি স্মল এ। তাহলে কেমন হবে দেখো, এই ক্যাপিটাল এ মাথা, পিতা থেকে একটি স্মল এ, ক্যাপিটাল এ স্মল এ মানে স্বাভাবিক। এই যে স্মল এ মাথা এবং পিতা থেকে স্মল এ মানে আক্রান্ত হয়ে গেল। এখানে মাথা থেকে ক্যাপিটাল এ স্মল এ, তার মানে কি হয়ে গেল, স্বাভাবিক। তাহলে আমরা এই অটোজোমাল রিসেসিভ পেডিগ্রিটি খুব সহজে জিনোটাইপ নির্ণয় করে নিলাম। স্টুডেন্টস, এবার আমরা এই পেডিগ্রিটিকে সলভ করব। দেখো এখানে প্রথমত আমাদের জেনারেশান নাম্বারিং করতে হবে, 1 2 3 নম্বর জেনারেশান। এবার দেখতে হবে যে স্কিপ অফ জেনারেশান, অর্থাৎ আক্রান্ত ব্যক্তি কোনো প্রজন্মে আছে কি নেই। দেখো এই যে রোগাক্রান্ত মাতা, তাদের যে সন্তান তৈরি হয়েছে রোগাক্রান্ত, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে দেখো এই রোগাক্রান্ত মাতা
তাদের যে সন্তান তৈরি হয়েছে এখানেও রোগ তৈরি হয়েছে, মানে প্রতিটি প্রজন্মে রোগ রয়েছে। এখানে তোমরা একটা জিনিস তোমরা গুলিয়ে ফেলবে, দেখো স্বাভাবিক পিতা স্বাভাবিক মাতা বিবাহ ঘটেছে, তাদের যে সন্ততি তৈরি হয়েছে তারা কী হয়েছে স্বাভাবিক। তাহলে এটিকে কোনো মাথার সমস্যার মধ্যে ধরার কোনো প্রয়োজনই নেই, অর্থাৎ কোনো যে প্রচ্ছন্ন হয়েছে কি প্রকট হয়েছে তার মধ্যে ধরার কোনো প্রয়োজন নেই, কেননা তার স্বাভাবিক, তো তার সন্ততি কী হবে স্বাভাবিক। তার মানে দেখো এখান থেকে এই প্রজন্মে অর্থাৎ প্রতিটি প্রজন্মে আক্রান্ত ব্যক্তি রয়েছে, অর্থাৎ স্কিপ অফ জেনারেশান নেই, নো স্কিপ অফ জেনারেশান। যদি স্কিপ অফ জেনারেশান না থাকে তাহলে পেডিগ্রিটি কেমন হবে, অটোজোমাল। এখানে ক্রিস ক্রস ইনহেরিটেন্স কি আছে, দেখো তো মাতার বৈশিষ্ট্য কন্যার মাধ্যমে কন্যাতে স্থানান্তরিত হয়েছে, মাতার বৈশিষ্ট্য পুত্রের মাধ্যমে কি কন্যাকে কোথাও স্থানান্তরিত হয়েছে, হলো না। তার মানে ক্রিস ক্রস ইনহেরিটেন্স নেই, নো ক্রিস ক্রস ইনহেরিটেন্স। তাহলে ক্রিস ক্রস ইনহেরিটেন্স নেই, সরি এখানে অটোজোমাল নয়, এটি হবে কি ডোমিনেন্ট। তাহলে স্কিপ অফ জেনারেশন নেই মানে ডোমিনেন্ট বা প্রকট। আচ্ছা ক্রিস ক্রস ইনহেরিটেন্স নেই মানে অটোজোমাল, ক্রিস ক্রস ইনহেরিটেন্স নেই মানে অটোজোমাল। তাহলে পেডিগ্রিটি কেমন হবে, অটোজোমাল ডোমিনেন্ট, অটোজোমাল ডোমিনেন্ট বা প্রকট। তাহলে এদের জিনোটাইপ কেমন হবে, তাহলে আমরা পেডিগ্রিটি সহজে চিহ্নিত করে নিতে পারলাম, শনাক্তকরণ। তাহলে ক্যাপিটাল এ এখানে আমরা প্রকট বা ডোমিনেন্ট জিন জানবো, তাহলে পেডিগ্রিটি কেমন, প্রকট বা ডোমিনেন্ট। তাহলে প্রকট জিনটিকে আমরা কী জিন ধরবো, আক্রান্ত জিন, স্মল এ জিন, প্রচ্ছন্ন জিন, এটি কেমন জিন হবে, স্বাভাবিক। তাহলে ক্যাপিটাল এ প্রকট মানে আক্রান্ত, স্মল এ প্রচ্ছন্ন মানে কেমন জিন হবে, স্বাভাবিক। তাহলে দেখো স্টুডেন্ট, যদি দুটো প্রকট হয়ে যায় তাহলে কি হতে পারে, আক্রান্ত। যদি একটি প্রকট একটি প্রচ্ছন্ন তাহলে কি হতে পারে, একটি প্রকট একটি প্রচ্ছন্ন যদি হয় তাহলেও কি হবে, আক্রান্ত। কেননা এই প্রকট জিনটি প্রকাশ পাবে যদি দুটো স্মল এ হয়, তাহলে কি হবে, তারা দুটো প্রচ্ছন্ন হলে তবেই কি হবে, স্বাভাবিক হবে, দুটো স্মল এ। তাহলে যত জায়গায় স্বাভাবিক রয়েছে তাহলে এখানে কি হবে, স্মল এ। দেখো এই যে পিতা স্বাভাবিক রয়েছে, কি হতে পারে, স্মল এ। আক্রান্ত যে মাতা তার জিনোটাইপ কি হতে পারে, ক্যাপিটাল এ বা কি হতে পারে, ক্যাপিটাল এ স্মল এ হতে পারে। তাহলে আমরা এটি একটু দেখে নেব। দেখো এখানে যে সন্তান তৈরি হয়েছে তাহলে আমরা জানি কি ক্যাপিটাল এ স্মল এ হলে আক্রান্ত। এখানে যে সন্তান তৈরি হয়েছে দেখো সে স্বাভাবিক, মানে একটি পিতার কাছ থেকে, একটি কোথা থেকে পাবে, মাতার কাছ থেকে। যদি ক্যাপিটাল এ চলে আসতো তাহলে কিন্তু আক্রান্ত হয়ে যেত। তাহলে এই জিনোটাইপটি কিন্তু নয়, এখানে এই জিনোটাইপটি। তাহলে এখানে কি হবে, একটি পিতার কাছ থেকে আক্রান্ত জিন, মাতার কাছ থেকে স্বাভাবিক স্মল এ জিন পেল। এটি কি স্বাভাবিক, পিতার কাছ থেকে স্মল এ, মাতার কাছ থেকে কি পেল, স্মল এ। আচ্ছা এটি দেখব আমরা কি আক্রান্ত, পিতার কাছ থেকে ক্যাপিটাল এ, মাতার কাছ থেকে কি হবে, স্মল এ। এরা হচ্ছে কি স্মল এ, আক্রান্ত নয় মানে স্মল এ। তাহলে এখানে কেমন হবে, দেখো স্মল এ মাতা, পিতার কাছ থেকে স্মল এ, পিতার কাছ থেকে স্মল এ, এখান থেকে স্মল এ, প্রত্যেকে স্মল এ হলো। তাহলে এখান থেকে কি আসবে, মাতার কাছ থেকে একটি স্মল এ, পিতার কাছ থেকে স্মল এ, এটি আক্রান্ত, মানে ক্যাপিটাল এ জিন মানেই তো আক্রান্ত বলেছি, স্মল এ মানে স্বাভাবিক, মানে মাতার কাছ থেকে স্মল এ পেলো, মাতার কাছ এ, পিতার কাছ থেকে কী পেলো, স্মল এ। তাহলে এটি ছিল অটোজোমাল ডোমিনেন্ট। এইরকমভাবে আমরা জিনোটাইপ নির্ণয় করব, যেখানে আমরা ডোমিনেন্ট দেখব, প্রকট জিনটিকে আক্রান্ত, প্রচ্ছন্ন জিনটিকে স্বাভাবিক দেখব। স্টুডেন্টস এবার আমরা লাস্ট যে পেডিগ্রিটি সলভ করব, তাহলে প্রথমত আমরা কি জেনারেশন ধরব, 1 2 3। তাহলে আমরা এখানে দেখব কি আক্রান্ত ব্যক্তি, দেখো আক্রান্ত ব্যক্তি প্রতিটি প্রজন্মে রয়েছে, দেখো এই প্রজন্ম এবং প্রতিটিতেই পুরুষরাই কেবলমাত্র আক্রান্ত। তাহলে প্রতি প্রজন্মে যদি পুরুষ আক্রান্ত হয় তাহলে আমরা প্রথম যে রুলস বলেছি, প্রতি প্রজন্মে কেবল পুরুষ আক্রান্ত, আর কেউই কিন্তু আক্রান্ত নয়। তার মানে এই পেডিগ্রিটি কি হবে, ওয়াই লিঙ্কড। পেডিগ্রিটি কেমন হবে, ওয়াই লিঙ্কড, কেবলমাত্র পুরুষই আক্রান্ত, তখন হবে কি ওয়াই লিঙ্কড। ক্রিস ক্রস এসব কিছুই দেখতে পাওয়া যাবে না, তাহলে কি হবে, ওয়াই লিঙ্কড। তাহলে এদের জিনোটাইপ কেমন হবে, আচ্ছা দেখো ওয়াই লিঙ্কড মানে জিনটি কোন ক্রোমোজোমে থাকবে, কেবলমাত্র ওয়াই ক্রোমোজোমে থাকবে, এবং এ জিন মানেই আক্রান্ত জিন, এ জিন মানেই আক্রান্ত জিন। তাহলে এখানে আমরা
এক্স ওয়াই দেখব। এখানে আক্রান্ত পিতা মানে ক্যাপিটাল এ, মাতা তো এক্স এক্স, কোনো আক্রান্ত জিন থাকবে না এখানে। তাহলে এই যে পুত্র তৈরি হবে, পিতার কাছ থেকে কী পাবে? ওয়াই ক্রোমোজোম, যেখানে আক্রান্ত জিন রয়েছে, মাতার কাছ থেকে এক্স ক্রোমোজোম। মহিলা এই যে কন্যা, মাতার কাছ থেকে এক্স ক্রোমোজোম, পিতার কাছ থেকে পিতার কাছ থেকে এক্স ক্রোমোজোম, মাতার কাছ থেকে এক্স ক্রোমোজোম, স্বাভাবিক হলো। এই যে পুত্র, পিতার কাছ থেকে ওয়াই ক্রোমোজোম অস্বাভাবিক জিন মানে আক্রান্ত জিন, মাতার কাছ থেকে এক্স ক্রোমোজোম। কন্যা এই যে কন্যা, এরা কী হবে? এক্স এক্স, মানে এই জিনটি কেবলমাত্র ওয়াই ক্রোমোজোমে থাকে। এই যে কন্যা তৈরি হলো, মাতার কাছ থেকে একটি, পিতার কাছ থেকে একটি, পিতার কাছ থেকে একটি, মাতার কাছ থেকে একটি, ওয়াই এ, পিতার কাছ থেকে পেলো ওয়াই ক্রোমোজোম, মাতার কাছ থেকে কী পেলো? এক্স। এখানে দেখো পিতার কাছ থেকে এক্স, মাতার কাছ থেকে কী পেলো? এক্স ক্রোমোজোম। তাহলে এইরকমভাবে আমরা ওয়াই লিঙ্কড পেডিগ্রিটিরও জিনোটাইপ নির্ণয় করে নিলাম, এবং পেডিগ্রিটি কেমন তাও কিন্তু আমরা শনাক্তকরণ করতে পারলাম। এবং এরই সঙ্গে বংশগতি ও বিভেদ চ্যাপ্টারটি সমাপ্ত করলাম। এরপরে আমরা বংশগতির আণবিক ভিত্তি বা মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স এই চ্যাপ্টারটি আমরা শুরু করব।